উত্তরায় যারা শহীদ হয়েছে, যারা ওই টাইম আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরও ছবি আছে এখানে। আমার ভাইয়ের ছবিটাও আছে, সাবিত হোসেন ওর নামটাও আছে। তো এটা দেখলে কষ্ট হয়, আবার গর্বিত মনে হয় যে না, সাবিত আমার ভাই ছিল। এই যে বিএনএস সেন্টার, এখানে আসার পরে আসলে ওর মাথায় গুলিটা লাগে। লাস্ট যে মেসেজ ছিল আমার মেসেঞ্জারে, সেটাও ছিল ভাইয়া। সাবিতের আব্বু, আমার চাচা যখন আমাকে ফোন দেয় বলে যে হচ্ছে সাবিতের গুলি লাগছে, তো আমি হচ্ছে প্রাথমিক পর্যায়ে যেটা ভাবছিলাম যে হয়তো আবার বুলেট লাগছে। তো এর পরবর্তীতে যখন আমি এসে যখন দেখি আসলে ওর বুলেটটা লাগে হচ্ছে ঠিক কপালের এইখান দিয়ে, এই যে ভ্রু থাকে, এই ভ্রুর এইখানে হচ্ছে ওর মানে ছোট্টটা ছিদ্র, মানে এখান দিয়ে হচ্ছে বুলেটটা ঢুকছে মাথায়। আর হচ্ছে মাথার যে পিছন সাইড, এখান দিয়ে হচ্ছে বুলেটটা বের হয়ে গেছে। ইউনূস সরকার আসছিলেন, উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন একটা সরকার আসলো, মামলার কোনো রকম কোনো অগ্রগতি নাই। আমার কাছে এখন এরকম মনে হচ্ছে যে আমি যে আসলে মামলাটা করছি, মামলাটা করায় আমার ভুল হয়েছে। 2 বছর প্লাস এখন পর্যন্ত আমি আমার ভাই হত্যার বিচারটা পাইনি। এ পর্যন্ত আমার মনে হয় যে 8-10 বারের মতো হয়েছে, বা তার বেশি হবে। এরকম আমি আইসা আমি শুধু ঘুরতেছি, বারবার এদের কাছে আসি, তারা আমাকে একটা কথা বলে সান্ত্বনা দেয় যে ভাই যদি কোনো আপডেট আসে আপনাকে জানাবো। এমন কোনো জায়গা না আমি যে জায়গায় যাই, আমি প্রত্যেকটা জায়গায় গেছি এবং সবাই বলে শুধু দেখতেছি। সিএমএম কোর্ট থেকে হচ্ছে ফার্স্টের দিন মামলাটা নেয় না, সেকেন্ড দিন এটা হচ্ছে মামলাটা অ্যাকসেপ্ট করে, মামলাটা নেওয়ার পরবর্তীতে উনি একটা শর্ত দেয়, মামলাটা যাবে 132 এর আন্ডারে। কারণ কি, আমার যে মামলাটা এখানে হচ্ছে পুলিশের যত ঊর্ধ্বতন কর্মকর্তা এদের নাম ছিল, আমার মামলায় ভুল থাকতে পারে, আমার মামলায় এমন হইতে পারে যারা আসলে নিরপরাধ এদের নামও চলে আসছে। সেটা আপনারা ইন্সপেকশন করেন, সেটা আপনি ইন্সপেকশন করে সেটা আপনারা করেন। যারা দোষী, আমিও চাই যারা দোষী এরা যেন শাস্তি পায়। পুলিশের নাম আছে দেখা খাতায়, হ্যাঁ মামলা লয় না। এই আক্ষেপ জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো রিকশাচালক আকাশ ব্যাপারীর পরিবারের। একদিকে বাবা হারানোর শোক, অন্যদিকে পিতৃহত্যার অভিযোগ নিয়ে 2 বছর ধরে থানার বারান্দায় ঘুরেও মামলা না নেয়ার ক্ষোভ বয়ে বেড়াচ্ছেন 2 বোন। অ্যাম্বুলেন্স থেকে যখন লাশটা নামাইছে তখন আসে না, আমি আমার আব্বুরে লাস্টবার জড়ায় ধরছিলাম। জড়ায় ধরার পরে দেখলাম আমার আব্বুর গায়ে হচ্ছে 4টা গুলি লাগছে, একটা বুকে লাগছে, একটা হাতে লাগছে, আর একটা কোমরের এই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে বের হইছে। পুলিশের নাম আছে দেখা খাতায়, হ্যাঁ মামলা লয় না। ওরা বলতেছে যে আওয়ামী লীগের একজন ইয়ার নাম দিয়ে দিতে। আমরা যার কাছে যাই সেই বলে যে বিচার করতে পারবো না। এখন আমরা কার কাছে বিচার দেবো? আমার আব্বুরে যে মারছে তার বিচার চাই, নাহলে আমার আব্বুরে ফেরত দেন। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় সারা দেশে বিভিন্ন থানায় অন্তত 2000 মামলা হয়েছে, কিন্তু আটকে আছে সাবিত হোসেন ও আকাশ ব্যাপারীদের মামলা। আনুষ্ঠানিক অভিযোগটাই করতে পারছেন না তাদের পরিবার। এমন অন্তত 7টি মামলার তথ্য পেয়েছে বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ, যার সবগুলোতেই সামনে এসেছে একটি ধারা, ফৌজদারি কার্যবিধি সিআরপি বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 132 ধারা, যেখানে বলা আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার অধ্যায়ের অধীনে দায়িত্ব পালনকারী কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ উঠলে সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো ফৌজদারি আদালত সেই অপরাধ আমলে নিতে পারবে না। আমি যখন 132 বিষয়ে কাজ করতে যাই তখন দেখি এরকম একটা দুইটা না, প্রায় 8-10টা কেস আছে শুধু উত্তরাতেই। 5 আগস্টের পরে শুরুর দিকে যে মামলা করছে সেই মামলাগুলোই হচ্ছে এখন পর্যন্ত অ্যাপ্রুভালে আসে না। তারপরে আমরা এখান থেকে পুশ করি এবং প্রথমে ডিসি অফিস যায়, তারপরে বলে তারা জেলা প্রশাসকের অনুমতি লাগবে, তো তারপরে বলে যে পুলিশ হেডকোয়ার্টারের অনুমতি লাগবে। এর মধ্যে আমরা কমসে কম 10 বার এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া আসা করছি, থানায় যাওয়া আসা করছি যে মামলাগুলো অনুমতি দিয়ে দেন। এই তো শহীদ পরিবার চাই কি এখন বিচার, তো আপনারা যদি মামলায় অ্যাকসেপ্ট না করেন বিচার কেমন হবে? জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান ছিল, সেখানে এই 132 ধারা আসলে কতটা কার্যকর তারই আইনি ব্যাখ্যা জানতে আমরা কথা বলি দুজন আইনজ্ঞ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে। সেকশন 132 132 ধারার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যদি কোনো পুলিশ অফিসার একটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের উদ্দেশ্যে বল প্রয়োগ করে
তখনই 132টা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু আমরা দেখেছি পুলিশ অফিসাররা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের উদ্দেশ্যে না, হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, যেমন মাথার মধ্যে গুলি করেছে, বুকে গুলি করেছে। তো যখন উদ্দেশ্যটা থাকে হত্যা, গুরুতর আহত করার, এবং উদ্দেশ্যটা যখন দেখা যাচ্ছে এটা ছত্রভঙ্গের না, তখন কিন্তু 132-এর কোনো প্রয়োগ হয় না। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, সেই গণঅভ্যুত্থানটাকে আপনার বেআইনি সমাবেশ হিসাবে ধরবেন কি ধরবেন না, সেটা হচ্ছে একটা প্রশ্ন। যদি ধরা হইতো তাহলে এটা গণঅভ্যুত্থান হতো না, এই কার্যক্রমটা বেআইনি হলে সরকারের পরিবর্তন হতো না, এবং এই যে সরকার গঠন হয়েছে সেই গঠনটাও বেআইনি হইতো। সুতরাং জুলাই অভ্যুত্থানের যে সমাবেশটা, যে বিক্ষোভ কর্মসূচি বা যে আন্দোলন, সেটাকে কোনোভাবেই বেআইনি বলার সুযোগ নেই। তো যদি সেই সমাবেশটা বেআইনি সমাবেশ না হয়, তাহলে সেটা কোনোভাবেই 132-এর আন্ডারে প্রোটেকশন পাবে না। তাহলে চাংখারপুলের ঘটনায় যে সাজা দেওয়া হয়েছে, সেটা তো একই ধরনের ঘটনাই ঘটছিল, তো সেখানে কেন সাজা দিল? সেখানে তো 132-এর প্রোটেকশন পায়নি। কিংবা ধরেন আপনার যাত্রাবাড়ির ঘটনা, এগুলো তো ট্রায়াল শেষের পথে, তো ওই জায়গায় তো এটা তো একই সময়ের ঘটনা, একই বিষয় নিয়ে ঘটনা। আপনি যদি উত্তরার জনসমাবেশ অবৈধ হয়, তাহলে তো যাত্রাবাড়ির জনসমাবেশ অবৈধ, চাংখারপুলের জনসমাবেশও তো অবৈধ। উত্তরাতে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করাটা বৈধতা পায় বা 132-এর প্রোটেকশন পায়, তাহলে এগুলো তো পাওয়ার কথা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. যদি ওরকম মামলা না নেয়ার ঘটনা ঘটে থাকে এবং যারা নিচ্ছেন না, ধরেন 131, 130 অথবা 132 দ্বারার অজুহাত দেখিয়ে, আমার মনে হয় যে তারা মিসকনসেপ্ট, একটা দায়মুক্তির বিষয় আছে। বাট আপনি যদি কোনো কর্মকর্তা যদি গুলি করে মানুষ হত্যা করে, সেটা কি ওই দায়মুক্তির মধ্যে আসবে? আসলে এটা একেবারেই আইনের ভুল ব্যাখ্যা। আমরা যদি দেখি যে কোনো সরকারি কর্মকর্তা, তিনি সরকারি মানে কোনো দায়িত্বের জায়গা থেকেই হোক, অথবা আমাদের ডোমেস্টিক লয়ের আওতায় কোনো কাজ করতে গিয়েছে, তিনি একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করে ফেলেছেন, তাহলে দেন ইন দ্যাট কেস হি উইল নট বি ফ্রি ফ্রম রেসপন্সিবিলিটি অফ ক্রিমিনাল অফেন্স। হি উইল বি ডেল্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল এজ provided in Section 5 of the International Criminals Tribunals Act 1973. Section 5 of International Crimes Tribunal Act 1973. The official position at any time of an accused shall not be considered freeing him from responsibility or mitigating punishment. যদি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এর জুরিডিকশনের মধ্যে যদি আসে, উই শ্যাল ইনভাইট ইচ অ্যান্ড এভরিবডি টু কাম অ্যান্ড টু লজ কমপ্লেন টু উইথ দি অফিস অফ চিফ প্রসিকিউটর। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 132 ডেফিনেটলি অ্যাবিউজ, গভর্নমেন্ট যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাবিউজ করবে, এবং পাস্টে অ্যাবিউজ করেছে, এটা অ্যাবিউজ হবেই। এটা আবার না থাকলেও পুলিশের অ্যাবিউজ হবে। সেজন্য বেস্ট সলিউশন যেটা আমি মনে করি, সেটা হচ্ছে এটা গভর্নমেন্টের হাতে না থাকা, এই ডিসিশন থাকবে ইন্ডিপেন্ডেন্ট বডির উপর। যখন অ্যাপ্লিকেবল হয় তখন এটা একটা ভালো একটা আইন, 132 তখন একটা অবভিয়াসলি তখন একটা ভালো একটা আইন। কারণ সবসময় যদি আপনার একটা আনলফুল অ্যাসেম্বলি হয়, তখন যেটা হবে কোনো কারণে ওনাদের এগেনস্টে, পুলিশের এগেনস্টে যদি আমরা একটা মামলা করে দিই, তো পুলিশ কাজ করতে পারবে না। আমরা বর্তমানে এই যে নতুন যে আইনমন্ত্রী হচ্ছেন, ওনার কাছেও আমরা দেখা করছি। ওনার কথা ছিল এটা যে 132 তো এটা মানে আদেশটাই হওয়া উচিত ছিল না। আর 1 জুলাই চলে আসছে, এখন পর্যন্ত এই মামলাগুলো এখন পর্যন্ত অ্যাকসেপ্ট হয় নাই।